আরে খুলবি তো, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি বাইরে। না কেউ না, আমরা। বাবা দিদি, ও তোমরা না, আরে ঘরে কেউ নেই তো। আমি জানি না মা, আমি মানে মার কি বলবে, একটা কিচ্ছু নেই, আমি হেঁটে। হ্যাঁ ওই তো আসো আসো। আমি তো বাবা বলেছে কেউ ডাকলে খুলবি না, মামাকে বললো শুয়ে পড়বি। মা বলছে ভাই শুয়ে পড়বি এখন, ওষুধ খাওয়া আছে তো। হ্যাঁ আন্টি কেন, আন্টি কেন বলছি না, এমনি জিজ্ঞেস করছি শুবি না কিন্তু আজকে সকালে। যদিও এখন ইভিনিং নেই, এখন ঘড়িতে 10টা 10, আর আমরা যাচ্ছি নালিকুলের পথে। অ্যাকচুয়ালি কাল সুরজিতের জন্মদিন, ট্রেনের আওয়াজ আসছে, আমি জানি না আওয়াজ কতটা আসছে। তোমরা আমাকে দেখে সবাই সারপ্রাইজ, কারণ আমি কখনো ব্লগে স্টার্টিংয়ে কখনোই থাকি না, কিন্তু যেহেতু এটা জুলি সুরজিৎ দুজনের জন্যই খুব সারপ্রাইজিং, তো ব্যাপারটা আমি অ্যারেঞ্জ করেছি। তো অ্যাকচুয়ালি আমি বলা ভুল হবে, মানে পাশ থেকে বলছেন আমি আর আরেকজন, মানে জুলির গোপালদা। তো আমরা দুজনে মিলে ব্যাপারটা অ্যারেঞ্জ করেছি। তো জুলি জানতো যে সুরজিতের জন্মদিনে কাল আমরা সকালে যাচ্ছি, কিন্তু জুলি নিজেও জানে না যে রাত 10:30টায় ওদের নক করতে হবে, আর গিয়ে আমরা ওদের বাড়িতে নক করবো গিয়ে, আর দুজনকে সারপ্রাইজ দেব। তো দেখা যাক ব্যাপারটা কতদূর কীরকম এগোয়। এই কেকও কিনেছি, খুব লেট হয়ে গেছে, তার সত্ত্বেও একটা কেক কিনে কোনো রকমে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর একটু হলেই ট্রেনটা হয়তো মিসও হয়ে যেত, বাট লাকিলি আমরা ট্রেনটাকে পেয়েছি। তো এখন আমরা নালিকুলের পথে, বাট বুঝতেই পারছি না যে ওখানে আদৌ ট্রান্সপোর্ট কতটা অ্যাভেলেবেল থাকবে, টোটো অটো কতটা থাকবে, নাকি আমাদের গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে দুজনকে জন্মদিনের ওকে উইশ করতে যেতে হবে হাঁটা পথে, সেটা কিছুই বুঝতে পারছি না। লেটস সি কি হয়। এবার দেখা হচ্ছে ওদের বাড়ির দরজায়, আর ওদের কি রিয়াকশন হচ্ছে সেটাও আমরা খুব ভালো করে দেখব। এখন আমরা মিষ্টি নিচ্ছি, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি, আর সুরজিতের জন্য 5টা মিষ্টি আমরা নিয়েছি। আর পনির খুঁজছিলাম, যেহেতু কাল শনিবার পনির নেই, তাই আমরা ছানা নিয়েছি। এই যে মাঝ রাতে এখন আমরা এসব কেনাকাটা করছি, আর চারদিকে একটা মানুষজন কেউ নেই, আমরা হেঁটে হেঁটে এই অন্ধকার রাস্তায় ওদের বাড়ি যাচ্ছি। খাওয়া যায় জন্মদিনের এমন সারপ্রাইজ। তো তোমরা দেখতেই পেলে ওরা দুজন মিলে আমাদের বাড়ির সবাইকে কেমন সারপ্রাইজ করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমিও ভাবতে পারিনি যে ওরা আসবে, হয়তো জানতাম কাল আসবে, আর কাল যে আসবে সেটা আমি সুরজিৎকে জানাইনি। ভেবেছিলাম সুরজিৎকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দেবো, কিন্তু আমাকেও যেভাবে রাত 11:30 চমকে দেবে আমি কিছুতেই ভাবতে পারিনি, কারণ অতটা দূর থেকে এত রাতে আসা অনেকটাই অসম্ভব ব্যাপার, কিন্তু ওরা যে অসম্ভবকে সম্ভব করবে সত্যি সেটা আমার জানা ছিল না। তো এখন তো প্রায় 11:15-20 হয়ে গেছে, তো চলো দেখা যাক কি করব এখন। চুলি একটা কিছু নেই, আমি কুকুরগুলো জানিস কেকের প্যাকেট ছুটতে গিয়ে 100টা কালো কালো কুকুর পুরো খেকো খাওয়া করছিল। না না এখন সবাই ঘুমায়।
এই মাঝরাতে এসে এখন ওরা শুরু করেছে, কেউ ছুলছে আলু আর কেউ মাখছে আটা। আগে বললে আমি সেজে বসতাম, আগে না আমার মনেও হলো আসবে চুলটুল যাবো, আমার বারবার মনে হচ্ছিল যে মা যখন বলছে তাহলে মনে হয় ওরা আসবে। আমার এটা চিন্তা হচ্ছে যে ওরা আসবে কি করে, টোটো নেই। সুরজিৎ আমি আমাকে বললাম না কি দরজা থাকছে, মা বলেছে তো একবার বলেছি যেটা তোমরা নেমেছো তখন বলছে যে কেকটা দরজা থাকতে হবে না, আমার বাবা মনে হয় আসছে, ওরা আসছে। আওয়াজ হচ্ছিল কোনটা বন্ধ করলো, হ্যাঁ, না মনে হওয়ার কিছু নেই, মানে মনটাও হচ্ছিল। দরজা ঠুকেছে না, একটু দরজা ঠুকে হ্যাঁ, আমি ভাবলাম ওরা এসছে। না না তখন না, ওটা ওর মনের ভুল ধারণা যে ওর মনে হচ্ছে না কেউ এসে দরজা ধাক্কাচ্ছে। না, আমি ওইদিকে চলে এসছে হয়তো। এখন ফুলকো লুচি হচ্ছে, একদিকে একজন রুটি ফুলকো একজন রুটি বেলছে আর একজন রুটি ভাজছে, আর ওদিকে জিরা আলু হয়ে গেছে আমাদের জন্য। আমরা এখন খাবো, এখন রাত 11:15 বোধ হয়। এই যে ফুলকো রুটি কি সুন্দর, আমি পারলাম না রে জীবনে। দেখ কি সুন্দর, যার জন্মদিন সেই রান্না করে খাওয়াচ্ছে। আর এখন বাজে প্রায় 12:30। আর যেই জন্য দিদিরা এতটা কষ্ট করে, এতটা জার্নি করে রাত্রিবেলা হেঁটে হেঁটে আমাদের বাড়ি এসছে, যে রাত্রিবেলা একটা সেলিব্রেশন করার জন্য বা ছোট্ট করে রাতে একটা কেক কাটার জন্য। তো সেটা না করলে একদমই নয়। তো আমরা চটপট করে খাওয়া দাওয়া সেরে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওরা একটুখানি খাওয়া দাওয়া করে নিল, তারপরে আমরা কেক কাটতে শুরু করে দিলাম। আর ওই যেভাবে যেরকম ছিলাম সবাই সেভাবেই মানে রেডি হয়ে বসে পড়লাম। আমি যদি জানতাম যে ওরা আসবে আমি হয়তো একটু সাজুগুজু করেই বসতাম, কিন্তু রাত্রিবেলা সম্ভব হলো না। তাই ভাবলাম দেরিও হয়ে যাবে, আগে কেকটা আমরা কেটে ফেলি। তো কেক কাটার পর একটা ছোট্ট লাইভও আমরা করেছিলাম। তো তোমরা হয়তো আশা করি সবাই দেখেছো কম বেশি, যারা আমার ফেসবুকেও আমাকে ফলো করে রেখেছো। তো যাই হোক, আর এখন আমি কথা বলছি, দেখো লাইভ হচ্ছে আর আমি কথা বলছি, মানে যারা যারা ওকে উইশ করছে, ও তো দেখছে না, আমি লাইভে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর করতে করতে প্রায় 12:30 1টা। ওদিকে মাও মানে যখন কেক কাটার আগেও মা ফোন করেছিল, তো মা একবার উইশ করে দিয়েছে, শুভকামনা জানিয়ে দিয়েছে। তো যাই হোক, যারা যারা লাইভে আছে সবার সাথে চটপট কথা বলে নিচ্ছি। কেক কাটার পর্ব শেষ, আর দেখতে দেখতে হয়ে গেল অনেকটাই রাত। এখন আমরা সবাই মিলে শুয়ে পড়বো, নাহলে অনেকটা সকালে উঠতেও পারবো না। বাজে রাত 12:30, 1:45। তো আমরা সবাই মাত্র শুলাম, তো কখন ঘুমাবো জানি না, মানে সবাই শোয়া হয়েছে। আর ওই গল্প করতে করতেই 1-1:30 বেজে যাবে। আর গোপালদা বলছিল লুডো এখন থাকলে ভালো হতো, কিন্তু আমার এই বাড়িতে লুডো নেই, ফোনে আছে, ফোনে ওরা খেলবে না। তো গল্প করেই কাটিয়ে দিই। লুডুর সঙ্গী আর এই লুডো খেলার পারপাসে গোপালদার নাম দিয়েছি আমি হারুদা, মানে বেশিরভাগ সময় যেত বলে আমি হারুদা নাম দিয়েছি। তো আগের দিন আমি 8 গুটিতে হেরে গেছিলাম আমি, এই জন্য আমি আবার হারু হয়ে গেছি। হারু দিদি আর ওদিকে হারুদা, ওই পুটের জন্য হারু, আর যার জন্য হেরেছে মানে হারুদা। ঠিক আছে, তো ঠিক আছে, এখন সকালে দেখা হবে। গুড নাইট সবাইকে, গুড মর্নিং সবাইকে। আর কালকে রাতের পর ব্লগটা এখন আমি কন্টিনিউ করছি, কারণ যে উদ্দেশ্যে এই ব্লগটা সেটা একেবারেই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর সকাল সকাল চলে এসেছি মাঠে। আমি সচরাচর খুব একটা মাঠে আসি না, আসাও হয় না। যখন খুব ইচ্ছা হয় বা সুরজিৎ থাকে বা মায়ের সাথে আসি তখন, বিশেষ করে গরমের দিনে আসতাম। এখন শীত পড়ার সঙ্গে সঙ্গে আমার আর আসাও হয় না। আর দিদিরা এসছে, গোপালরা এসছে, তো ওরা তো বেশ ভালোবাসে একটু এইগুলো দেখতে, আর কি চাষ হচ্ছে না হচ্ছে দেখবে বলে ওরাও মাঠে এসছে। ওদের সাথে সাথে আমিও চলে এসেছি মাঠে। আর দেখো এখানে কত কি চাষ হচ্ছে। আর এখন সময়টা হচ্ছে সব ফসল লাগানোর, ধান উঠে যাওয়ার পর সব কিছু চাষ হচ্ছে।
আর এই যে দূর অব্দি দেখা যাচ্ছে তো লাল শাক, এই শাক যে আমরা কি ভীষণ মানে ভালোবাসি সে আর বলার নয়। আর এদিকে হয়েছে বেগুন চাষ, ওরা তো দেখেই কি আনন্দ পাচ্ছে। এগুলো দেখতে আমারও বেশ মজা লাগছে, কারণ আমিও তো সেভাবে দেখিনি, আমাদের ওখানেও হতো কিন্তু এত কিছু হতো না। এখানে আসার পর শীতটা প্রথম, আর শীতে এত কিছু সবজি দেখতে আমারও বেশ মজা লাগছে। একটু এদিক ওদিক ঘুরে তারপর আবার চলে এলাম বাড়ির কাছাকাছি। আর এদিকটা হয়েছে বাঁধাকপি চাষ, এটা আমাদের ঘরের পিছনটাই, মানে আমাদের বাড়ির ঠিক পিছনটাই হয়েছে বাঁধাকপি চাষ। আর কপিগুলো এতটাই বড় হয়েছে যে দেখো কি বিশাল ফুলের মতো দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। তারপর আমি ঢুকে গেছি ঘরে, আর ওদিকে গোপালদা তুলছে লঙ্কা, মানে আমার বাড়ির কাছেই কাকিমাদের লঙ্কা গাছটা প্রচুর লঙ্কা হয়েছিল, তাই 2-3টে লঙ্কা এখান থেকে ছিঁড়ছে। আর গোপালদা খাওয়ার সাথে সাথে কাঁচা লঙ্কা খেতে ভীষণই ভালো লাগে, আর টাটকা লঙ্কা পেয়ে গোপালদার এই সুযোগ আর ছাড়েনি। এসে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, আর এখন নিয়ে চলে এসেছি ওদের জন্য সকালের খাবার, আর আমি একেবারে খেয়ে ফেলবো। ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে আমি রান্নার দিকে একটু ছিলাম বলে, মানে পরোটা ওখানে আটাটা মেখে দিচ্ছিলাম বলে, তো দিদি স্নান করে এদিকে পুজো দিয়ে দিচ্ছে। আর এদিকে পায়েস হচ্ছে, পায়েসটা মাই বানাচ্ছে, কারণ যেগুলো মা প্রতি বছর সুরজিৎকে দেয় সেগুলো মা বললো ও বানিয়ে নেবে মা। ওদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য, ওদিকে চিংড়ি মাছটা আমি করে নিচ্ছি, কারণ বেলা হচ্ছে, দাদুকেও খেতে দিতে হবে। ওদিকে সুরজিৎ খেতে বসে গেছে, না সব কিছু নিয়ে নয়, মা আগে ওকে পায়েস দেয়, আর সব কিছু মানে 5 রকম ভাজা আর পায়েসটা নাকি দেয়, এটা ওদের নিয়ম, মানে ছোটো থেকে মা এগুলো ওকে আগে দিত, তারপরে যা রান্না হতো সেটা পরে দিত। তো পায়েসটা একটু ঘনই সুরজিৎ ভালোবাসে, কিন্তু আমি একটু পাতলা ভালোবাসি, তো ও যেটা ভালোবাসে আজকে সেটাই হবে ওর জন্য। বস বস মাংস কষানো হচ্ছে। একটু জল লাগবে, জল দে। কি হচ্ছে এটা? এটা হচ্ছে পোলাও, আগে হয়ে উঠুক, কতদূর হবে এখনো বোঝা যাচ্ছে না, আগে হয়ে উঠুক তারপরে। দেখতে দেখতে আমাদের সব রান্না কমপ্লিট, আর একটু হতে দেরি হলো, প্রায় 2-2:30 বাজে। কি সুরজিতের জন্মদিনের মেনুতে আছে ভাত, আছে 5 রকম ভাজা, যার মধ্যে আছে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর কলা ভাজা। আছে পোলাও, ছানার কোপ্তা, ডাল, সর্ষে চিংড়ি, মাংস, 5 রকম মিষ্টি, দই, রসগোল্লা, পাঁপড়, চাটনি আর পায়েস। পায়েসটা যেহেতু আগেই খেয়ে নিয়েছিল এই জন্য পায়েস আর দেওয়া হয়নি। তো চলো ওরা দুজনে উপরে খেয়ে নিক, আর আমরা সবাই একেবারে নিচে বসে খেয়ে নিই, তারপরে আবার খাওয়ার পর পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা। আর আবারও গোপালদা গিয়ে আরও একটা কেক নিয়ে এসেছিলো, যেহেতু আগের দিনে কেকটা নাইট সেলিব্রেশনে চলে গেছে এই জন্য আরও একটা কেক নিয়ে এসেছিলো। অনেক বারণ করেছিলাম যে আর কেকের প্রয়োজন নেই, কিন্তু বললো যে কাকিমারা মানে মা বাবা সবাই তো কালকে ছিল না, যেহেতু 12:30 একটা হয়ে গেছিলো, তো সবার সাথে একটা কেক কাটা হবে, এই জন্য আরও একটা কেক গোপালদা নিয়ে চলে এসেছিলো। তো সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি, আমি তো কোনো রকম একটু রেডি হয়ে নিয়েছি, দিদিও বেরোবে বলে রেডি হয়ে নিয়েছে। ওদিকে মা বাবা, ওদিকে কাকিমা একটুখানি অন্য জায়গায় গিয়েছিলো বলে কাকিমা আসতে পারেনি, শুভ আছে, বোন আছে, দিদা আছে আর গোপালদা। তো চলো আর দেরি না করে সন্ধ্যাবেলার কেকটা আমরা কেটে নিই। ওদিকে কটা বেলুনও গোপালদা নিয়ে চলে এসেছিলো, অনেকগুলো বেলুন ফোলাতে গিয়ে ফেটে গেছে, যাই হোক অল্প কটা বেলুন দিয়ে আমি একটুখানি সাজিয়ে নিয়েছি। চলো দেরি না করে এবারের কেকটাও কাটা যাক।
কেক কাটার পর্ব শেষ আর এখন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। আর ভেবেছিলাম যদি দুপুরে এত কিছু না আয়োজন করা হতো তাহলে সন্ধ্যাবেলা হয়তো কিছু খাবার দাবারের ব্যবস্থা করা যেত, কিন্তু দুপুরে এত কিছু করা হয়েছে যে আর মানে জলটুকু খাওয়ার মতো জায়গা কারোরই ছিল না পেটের মধ্যে। তো যাই হোক, এই কেকটাই খাওয়া হয়ে গেল। আর গোপাল তো আমাকে শুধু কেক মাখাবে, নিজে কেক একদমই মাখবে না। কালকে রাতে একটা কেক কাটা হলো রাত 12:15-20, তো আজকে আরও একটা কেক কাটা হলো। তো তাড়াহুড়োর মধ্যেই হলো, ওরাও বেরিয়ে পড়বে, ট্রেন আছে। তো সবটা মোছামুছি করে লাস্ট অব্দি কটা বেলুনও সাজিয়েছি। অনেকগুলো বেলুন ফোলানো হয়েছিল কিন্তু ফেটে গেছে, এত বেশি করে ফুলিয়ে দিয়েছিল। তো আমরা এখন কটা সেলফি তুলবো, তাহলেই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। বাবা, চুল ঠিক করতে করতেও দিন শেষ। দেখতে দেখতে একটা দিন আমাদের খুব আনন্দেই কেটে গেল। যখন ওরা আসে এত আনন্দই হয় যে বলার অপেক্ষা রাখে না। তো সুরজিৎ ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসছে, আর একটু দরকারও আছে সরাফুলি, তো ওই জন্য বেরোলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।